বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এসে ভুল তথ্যের ছড়াছড়ি, মন্ত্রণালয়ের চরম সমন্বয়হীনতা, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনার থাবায় কাঁপছে ইউরোপ আমেরিকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, যুক্তরাষ্ট্রে আরও 7 বাংলাদেশের মৃত্যু। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আন্তরিকতার অভাবেই রাজধানীতে লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল, গাইডলাইন মানার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, 8 গ্রাম লকডাউন বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন। এবং করোনার প্রভাবে কৃষিতে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা, বোরো ধান তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নিয়ে সমালোচনা ও বিতর্ক যেন শেষ হচ্ছে না। কারণে অকারণে গণমাধ্যমের সামনে এসে প্রায়ই ভুল তথ্য এবং গুলিয়ে ফেলেন তিনি। প্রশ্ন উঠেছে, মুখ দেখাতেই কি তিনি গণমাধ্যমের সামনে আসেন? একই সঙ্গে অভিযোগ উঠেছে সমন্বয়হীনতার কারণে দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে তিনি ব্যর্থ হয়েছেন, জানিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। গত বছর জুলাই মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল চরমে। এমন অবস্থায় পরিবারসহ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মালয়েশিয়ায় অবকাশ যাপনে যান। সে সময় এটি সব মহলে সমালোচিত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 23 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও পিপিইর তেমন প্রয়োজন নেই। এমন বক্তব্য চিকিৎসক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এখনো তো পিপির অত প্রয়োজন নাই, তারপর আমরা লক্ষ লক্ষ পিস আমরা এখন বানিয়ে রেখেছি। 29 মার্চ পিপিইকে পিপিপি বলে হাসির খোরাক হন স্বাস্থ্যমন্ত্রী। একবার দুইবার নয়, অন্তত 20 বার তিনি পিপিপি বলেন। আমরা পিপিপি শুধু আমাদের হাসপাতালগুলোকে দিয়ে থাকি, আমাদের অন্যান্য সংস্থাকে পিপিপি দেওয়ার কোনো দায়িত্ব নয়। পিপিপি অন্যান্য সংস্থারা নিজেরাই ক্রয় করে ব্যবহার করবে। একই ভুল তিনি পরের দিন 30 মার্চও করেন। পিপিপি গুলো যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে 2 দিন পর পিপিই শুদ্ধভাবে বলেন তিনি। তবে এসব নগণ্য। তার বিরুদ্ধে বড় অভিযোগ সমন্বয়হীনতা নিয়ে। তার প্রমাণ পাওয়া যায় 6 এপ্রিল। স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর এর পরিচালক করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিলেন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 4 জন, মোট এ পর্যন্ত মৃত্যুবরণ করলো 13 জন। গত 24 ঘন্টায় মৃত্যু 3টি, সর্বমোট 12। 15 এপ্রিল প্রেস রিলিজ দেখে পড়ার সময় করোনায় শনাক্তের সংখ্যা পরীক্ষা করার চেয়ে বেশি বলেন। তবে ব্রিফিং এর শেষ দিকে বিষয়টি তাকে কেউ ধরিয়ে দিলে তিনি ভুল শুধরে সঠিক সংখ্যাটা বলেন। করোনায় আক্রান্ত হয়েছে 2019 এবং মোট আক্রান্ত হয়েছে 1231, শনাক্ত হয়েছে 219। আমাদের শনাক্ত সংখ্যা যেটা করা হয়েছে 219। সাম্প্রতিক N95 মাস্ক সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। মাস্ক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সম্পর্ক আছে এমন অভিযোগও রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত হচ্ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত শুধু কাতারেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের অস্বাস্থ্যকর ও অসচেতন জীবনযাপনের ফলেই এই অঞ্চলের 10টি দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সেই সঙ্গে করোনার প্রভাবে কাজ না থাকায় তীব্র হচ্ছে খাদ্য সংকটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমান, কাতার সহ এই অঞ্চলের 10টি দেশে অন্তত 1.3 কোটি বাংলাদেশি গেছেন জীবিকার খোঁজে।
বিশ্বের অন্য অঞ্চলের মতো মরণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও, যেখানে হু হু করে বাড়ছে বাংলাদেশি আক্রান্তের সংখ্যাও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রাচ্যের প্রায় 10টি দেশ থেকে বাংলাদেশি আক্রান্তের তথ্য সংগ্রহ করেছে নিউজ 24। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন 2000 ছাড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ শুধু কাতারেই আক্রান্ত কমপক্ষে 508 জন বাংলাদেশি, যা দেশটিতে মোট আক্রান্তের 1/4। দেশটিতে মারা গেছেন অন্তত 4 জন বাংলাদেশি। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 16 জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা 150 ছুঁই, মারা গেছেন 1 জন। বাহরাইনে মৃত্যুর খাতায় নাম ওঠেনি কোনো বাংলাদেশির, তবে আক্রান্ত প্রায় 100। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 33, মারা গেছেন 5 জন। বেসরকারি সূত্রে লেবাননে আক্রান্ত অন্তত 3 জন। ওমান, মিশর, জর্ডান ও ইরাক সরকার আলাদাভাবে কোনো বিদেশি নাগরিকের তথ্য না দিলেও বেসরকারি সূত্রে এসব দেশেও অনেক বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে মধ্যপ্রাচ্যে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে কাজ না থাকায় বাড়ছে তীব্র খাদ্য সংকটও। এতে দূতাবাসের উপর বাড়ছে প্রবাসীদের ক্ষোভ। দিন দিন করোনা বাড়িয়ে যাইতেছে, এখন আমরা কি করব, কিভাবে খাবো, কিভাবে থাকবো, রুম ভাড়া কিভাবে দিব, আমরা এখন খুবই আতঙ্কে আছি। কেউ হাসপাতালে যাইতেছে, কেউ আসতেছে, দিন রাত 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। কোনো গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা এখনো পাইনি, ভবিষ্যতেরটা বলতে পারতেছি না। বেশিরভাগ দেশের সরকার প্রবাসীদের সুরক্ষায় কাজ করলেও ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের সমস্যা হচ্ছে, তো এটা এদেরকে আমরা মোটামুটি ওই যে খাদ্য সহায়তা দিচ্ছি আর কি। এইটা যদি বেশি লিঙ্কার করে তখন হয়তো এটা একটু সমস্যা দেখা দিবে। মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। সৌদি আরবের সকল আইন কানুন মেনে চলার জন্য সকল বাংলাদেশি অভিবাসীকে আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে কোনো কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। এবারে স্যাফলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। শুরুতে বৈশ্বিক অবস্থা। কোভিড-19-এর প্রাদুর্ভাবে থামছে না মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় নতুন করে 4,957 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,65,000-এ। তবে গেল দুদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও আক্রান্ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে মোট 24,06,000-এর বেশি মানুষ। এর মধ্যে সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটিতে নতুন করে 1534 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 40,548 জনে। আবার নতুন করে 25,000 মানুষ আক্রান্ত হওয়ায় সেখানে মোট সংক্রমণ হয়েছে 7,64,000-এর বেশি মানুষ। এছাড়া ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানিতে মৃত্যুর হার কমতে শুরু করেছে। তবে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে মৃত্যু ও আক্রান্তের হার অন্যান্যদের তুলনায় কিছুটা বেশি। ব্রিটেনের নতুন করে 596 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16,060 জনে। তবে এছাড়া নতুন সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে তুরস্ক, কানাডা ও বেলজিয়ামে। চলতি সপ্তাহে সেখানে সংক্রমণ বেশ দ্রুততার সঙ্গে বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লকডাউনের কারণে বিবাহ ইচ্ছুদের অনলাইনে বিয়ে করার ব্যবস্থা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। গভর্নর অ্যান্ড্রু কুমো এ বিষয়ে এক নির্দেশে রোববার স্বাক্ষর করেছেন। অন্যদিকে দীর্ঘ 6 সপ্তাহের লকডাউন শেষে স্পেনের শিশুদের বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রের সবশেষ করোনা পরিস্থিতি জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন, যেখানে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছেই, তবে গত 2 সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো রোববার মৃতের হার কিছুটা কম এবং আক্রান্তের সংখ্যাও কম। গত 2 সপ্তাহ ধরে একই পর্যায়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা ছিল, যে কারণে ধারণা করা হচ্ছে এটি এখন
মোটামুটি নিয়ন্ত্রণে এসছে। তারপরেও প্রায় পুরো আমেরিকা জুড়ে 1500 মানুষ একদিনে গত 24 ঘন্টায় মারা গেছে এবং নিউ ইয়র্কে মারা গেছে 500 জন। তবে এই সংখ্যা বলা হচ্ছে যে এটা এখন কমতির দিকে, ধীরে ধীরে হয়তো আরো কমে আসবে এমনটি আশা করা হচ্ছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই মরিয়া হয়ে উঠেছেন যে সারা দেশের সচল করার জন্য। তিনি চাচ্ছেন যে অর্থনীতির যে সংকট তৈরি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে, সেটি মোকাবেলা করা আসলে অনেকখানি দুঃসাধ্য হয়ে পড়বে। এই জন্য তিনি আজ ঘোষণা দিয়েছেন যে সামরিক বাহিনীর যেই ডিফেন্স প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, সেটির আওতায় তিনি মাসে প্রায় 20 মিলিয়ন মানুষের পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। এবং বিশেষজ্ঞরাও তাই বলছেন, যত বেশি সংখ্যক মানুষের পরীক্ষা করা সম্ভব হবে, গণহারে যদি পরীক্ষা চালানো যায়, সেক্ষেত্রে যারা আক্রান্ত তাদেরকে আইসোলেট করে, যারা আক্রান্ত নয় তারা ব্যস্ত হতে পারবেন, সামাজিক জীবনযাপনে সক্রিয় হতে পারবেন। এমন প্রক্রিয়ার মধ্যে থেকে পর্যায়ক্রমে এগোনোর পরামর্শ দিয়েছেন। এখন মাসে যদি এই বিপুল পরিমাণ 20 মিলিয়ন মানুষের পরীক্ষা করা সম্ভব হয় এবং তাহলে হয়তো ধাপে ধাপে সেটি করা সম্ভব হতে পারে, এমনকি তিনি পরিকল্পনার কথা জানিয়েছেন। সেই সঙ্গে পুরো দেশ জুড়ে, বিশেষ করে নিউ ইয়র্কে এখন চিকিৎসকরা চেষ্টা করছেন যে অ্যান্টিবডি, যারা আক্রান্ত হয়েছে সুস্থ হয়ে গেছে, তাদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে সেই প্লাজমা আক্রান্তদের শরীরে দিয়ে চিকিৎসা করার, যাতে করে তারা ভাইরাসটি প্রতিরোধ করতে পারেন। এর যে পরীক্ষা করা হচ্ছিল এই অ্যান্টিবডি মানুষের শরীরে প্রয়োগ করে, তার খুব ভালো সফলতা পাওয়া গেছে নিউ ইয়র্কে। সব মানুষকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন প্লাজমা ডোনেট করেন এবং এই ভাইরাসের যে চিকিৎসায় যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে চিকিৎসা করা যেতে পারে। এই প্রক্রিয়া পুরো ম্যাসিভ গণহারে এই অ্যান্টিবডি প্রয়োগ করে চিকিৎসার পরিকল্পনা করেছেন, সেটি জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো এবং নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। এরকম একটি অবস্থায় হয়তো খুব শিগগিরই সচল হওয়ার আশা করা হচ্ছে। তবে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি হটস্পট, যেহেতু এই নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট প্রতিবেশী 3টে স্টেটে সমন্বিতভাবে যেন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই পরিকল্পনাও করা হচ্ছে। সুলতানা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুলতানা রহমান যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এদিকে যুক্তরাজ্যে লকডাউন বাড়ানো হয়েছে আরও 3 সপ্তাহ। মহামারীতে বিপর্যস্ত ইউরোপের সঙ্গে প্রাণহানিতে পাল্লা দিচ্ছে যুক্তরাজ্য। লন্ডন থেকে সে দেশের সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী আসম মাসুম। মৃতের সংখ্যা প্রতিদিন 900 ছাড়িয়ে গিয়েছিল। আজকে একটু আশার খবর হচ্ছে যে কমে সেটি প্রায় 596 জনে পৌঁছেছে এবং সেটি মৃত্যুর সংখ্যা কমলেও কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের হাতে কোনো ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি মারা যাওয়ার খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছেনি, কিন্তু প্রতিদিনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাচ্ছি প্রবাসী বাংলাদেশি মারা যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার কোনো তথ্য আসলে সরকারিভাবে ওইভাবে এখন পর্যন্ত কোনো কমিউনিটি ভিত্তিক তথ্য আসলে প্রিজার্ভ করা হচ্ছে না বা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তবে আমাদের বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 100-র উপরে প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছেন। এছাড়া যেটি আপনারা জানেন যে কালকের পরে যে মানে মঙ্গলবারে হচ্ছে ব্রিটেনের রানীর 94তম জন্মদিন, সেই জন্মদিনের আনুষ্ঠানিকতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর যে আনুষ্ঠানিকতা ছিল সেটিকে বাতিল করা হয়েছে। স্কুল খুলে দেওয়ার ব্যাপারে আজকে একটি তথ্য এসেছে, সেটি হচ্ছে যে এই সামার বলতে আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত যে সামার, এই সামারের সিজনে আর স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। এটুকু পর্যন্ত আজকে তাদের সরকারি যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে বলা হয়েছে। এছাড়া লন্ডনের মেয়র আপনার আজকে ঘোষণা করেছেন যে লন্ডনের ভিতরে যে ট্রান্সপোর্ট আছে বাস, সেই বাসের তিনি আজকে যে বাসের ভাড়া সেটি আজকে ফ্রি করে দিয়েছেন, কারণ 21 জন ট্রান্সপোর্ট কর্মী ইতিমধ্যে মারা গিয়েছেন। আপনারা জানেন যে ব্রিটেনে বাসে চড়তে গেলে সাধারণত ড্রাইভার যে জায়গায় বসে তার পাশেই সেখানে কার্ড টাচ করতে হয়। এতে ড্রাইভারদের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই কারণে মূলত যে বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, যাতে মানুষজন পিছনের দরজা দিয়ে উঠে যাতায়াত করতে পারেন। তো এই হচ্ছে আসলে আজকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্তরাজ্যের লন্ডন থেকে সে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসম মাসুম।
করোনা ভাইরাস মহামারীর কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য জুড়ে প্রায় 6 কোটি মানুষের কর্মসংস্থান মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সার্বজনীন কোম্পানি ম্যাককিনসি। খুব শীঘ্রই এই প্রাদুর্ভাব না কাটলে বেকারত্বের হার 6% থেকে 10% উন্নীত হবে এবং তা কয়েক বছর অব্যাহত থাকবে বলেই সতর্কবার্তা দিয়েছে তারা। সিএনএন জানায়, সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপীয়দের মধ্যে প্রতি 4টি চাকরির মধ্যে একটি ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে ম্যাককিনসি। এর মধ্যে বেতন কমিয়ে দেয়া, সাময়িকভাবে বড় ধরনের ছুটিতে পাঠিয়ে দেয়া অথবা স্থায়ীভাবে বরখাস্ত করার ঘটনাও ঘটতে পারে বলে জানানো হয়েছে। তবে স্থপতি, হিসাবরক্ষকের মতো সরাসরি মানুষের সংস্পর্শে আসতে হয় না যেসব চাকরিতে, সেসব চাকরি হারানোর ঝুঁকি কম বলেই মন্তব্য করেছে তারা। অন্যদিকে খুচরা কোষাধ্যক্ষ, বাবুর্চি, হোটেলের কর্মচারী, নির্মাণ শ্রমিক এবং অভিনয় শিল্পীদের মতো কর্মজীবী প্রায় 5.5 লাখ চাকরি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেই দেয়া হয়েছে সতর্কবার্তা। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। আবারও দেশের প্রসঙ্গ। দেশে করোনা আক্রান্ত হয়ে নতুন 7 জন সহ মোট 91 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে সংক্রমণ ঘটেছে আরও 312 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 2634 এবং মোট টেস্ট করা হয়েছে 23,825। করোনায় আক্রান্ত হয়েছে 312 এবং মোট আক্রান্ত হয়েছে 2456। মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 91 জন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানাজায় লাখো মানুষের উপস্থিতির ঘটনায় ব্যর্থতার দায় এনে এবার সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে আশপাশের 8টি গ্রাম লকডাউন করা হয়। ব্যর্থতার দায়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন এবং তদন্ত কর্মকর্তা নুরুল হককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। এসবের পাশাপাশি ঘটনা তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ সদর দপ্তর। ওই কমিটিতে চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। কমিটিকে 22 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। করোনার সংক্রমণের এই ভয়াবহ সময়ে একজন বিশিষ্ট আলেমের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিয়ে একই সঙ্গে ক্ষোভ ও সমালোচনা চলছে দেশ জুড়ে। লকডাউন পুরোপুরি মানা, সেটা একদম 100% আমরা করছি এবং আমাদের এখানে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একেবারেই যেটা আমরা 100% লকডাউন বলছি, কোনো লোক বাড়ি থেকে বের হচ্ছে না। সরাইল উপজেলায় জানা যায় যে গণজমায়েত হয়েছে, তাতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে এই জেলার জন্য। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন নানা অজুহাতে ভাঙছে মানুষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। ফাতেমা, আইন শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও নানা অজুহাতে রাস্তায় নামছেন মানুষ। চট্টগ্রাম থেকে আপনার কাছে কি খবর আছে? ধন্যবাদ আসিফ। আমি আছি এখন চট্টগ্রামের অলংকার মোড়ের ঠিক চৌরাস্তার মাঝখানে। এখানে যেহেতু সকাল থেকে যখন আসছি তখন থেকে দেখছি অনেক মানুষের ভিড়, অনেক মানুষের আনাগোনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদিও দোকানপাটগুলো বন্ধ রয়েছে, তবুও কিন্তু মানুষের আনাগোনা কমেনি। আমি আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছনের সাইডটাতে আপনি দেখতে পাচ্ছেন শত শত কিন্তু রিক্সা এই এলাকাতে কিন্তু জড়ো হয়ে আছে। এমনি অনেক সাধারণ মানুষও কিন্তু রাস্তায় হাঁটাচলা করছে। তবে সকাল থেকে কোনো প্রশাসনের মানুষ তৎপরতা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু অবাধে মানুষগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। এবং লকডাউনের নামে যে পাড়া মহল্লাগুলোতে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, ওই পাড়া মহল্লাগুলোতেও কিন্তু আমরা মানুষের জটলা কিন্তু সমানই দেখতে পাচ্ছি।
আর দিন দিন মানুষের বাইরে আসার প্রবণতাটা কিন্তু বাড়ছে। অন্যদিকে কিন্তু চট্টগ্রামে করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যাও কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু 40 জন আক্রান্ত রয়েছে চট্টগ্রামে, 13 জনের মতো আইসোলেশনে আছেন। পরীক্ষা চলছে। একটা অভিযোগ আছে যে যারা করোনা নমুনা পরীক্ষা করছেন তারা কিন্তু এক সপ্তাহ কিন্তু রিপোর্ট পাচ্ছে না, এই ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। খুব ধীরগতিতে পরীক্ষাগুলোর ফলাফল দেওয়া হচ্ছে, তো যার কারণে স্থানীয় মানুষরা কিন্তু অনেকটা উদ্বিগ্ন। আর তাছাড়া বিভিন্ন এলাকাগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সিভিল প্রশাসন কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। তারা যত সাধ্য চেষ্টা করছেন মানুষকে ঘরে রাখার জন্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু এখানকার যে নির্ময়ের মানুষগুলো রয়েছে তারা কিন্তু ঘরে থাকতে রাজি না। অনেকেই পেটের তাড়নায় কিন্তু রিক্সা নিয়ে বসে আছে। আর যেসব শ্রমিকগুলো আছে বেকার রয়েছে তারা কিন্তু বিনা কারণে রাস্তায় বসে আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে করোনার ভয়ে তাদের কাছে ক্ষুধার যন্ত্রণাটা বেশি, যার কারণে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় আরও কতদিন থাকবে তারা কিন্তু অবগত না, যার কারণে তারা ধৈর্য হারাচ্ছে। এসব মানুষগুলোর যদি সহায়তার ব্যবস্থা করা হয়, তাদেরকে যদি খাদ্য সহায়তা দেওয়া হয়, তারা হয়তো ঘরে অবস্থান করতে পারে। আর তারা যদি এভাবে রাস্তায় নেমে আসে, চট্টগ্রামে করোনার ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে বলে মনে করছেন অনেকে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। ফাতেমা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। দেখছিলেন লকডাউন উপেক্ষা করেই চট্টগ্রাম নগরীতে অনেকেই রাস্তায় বের হয়েছেন। আমরা সাভারের আশুলিয়ার খবর আপনাদেরকে জানাবো। সহকর্মী নাজমুল হুদা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। নাজমুল, সকালবেলার এই সময়টাতে অনেকেই বাজার করতে বেরিয়েছেন। লকডাউন বা শারীরিক দূরত্ব বজায় রাখার যেই নির্দেশনা সেটি অনেকখানি উপেক্ষিত হচ্ছে। আশুলিয়া থেকে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ। আমি যেমনটি বলছিলাম আশুলিয়ার কাঠগড়া বাজারে, এখানে আপনি দেখছেন যে এই যে মানুষগুলি কিভাবে আপনি বের হয়েছে এবং প্রচুর গাড়ি এবং এই অটোরিকশা এবং রিক্সা বের হয়েছে এবং এখানকার যারা লোকজন তারা কিন্তু আসলে লকডাউন মানছে না। এবং এই আমি যে এলাকায়টি দাঁড়িয়ে আছি এই এলাকায় কালকে কিন্তু একজন পোশাক শ্রমিক কিন্তু আপনি জানেন যে করোনায় আক্রান্ত হয়েছে, এরকম পজিটিভ রিপোর্ট এসেছে। এরপরেই কিন্তু ওইখানকার লোকজন কিন্তু তারা মানে নড়ে চড়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে যে সচেতনা সেটা কিন্তু দেখছেন। এবং রিক্সাগুলো কিন্তু এলোমেলো এবং দোকানপাটে আপনি দেখছেন যে প্রচুর ভিড় এবং যে সামাজিক যে দূরত্ব তারা কিন্তু কেউ মানছেন। এবং চাউলের দোকানগুলোতে দেখছেন, গোডাউনে দেখছেন প্রচুর মাল রয়েছে এবং সেই গোডাউনগুলোতে অনেক লোক এবং রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে এবং এখানকার যে মানুষের মধ্যে যে সামাজিক হাসপাতাল তিনি কিন্তু তারা এখানকার লোকজন কিন্তু কেউ মানছে না। আমরা একটু চিত্রটি দেখাতে চাই, যে সড়কের চিত্রটি আপনারা একটু দেখাতে চাই যে সেখানে। চাচা, আপনারা কেন বের হয়েছে? আমরা বাইরে হয়েছি পেটের দায়, সরকার বেশি কিছু আমরা তো রিস্কওয়ালারা কিছু পাইতেছি না, এই কারণে বাড়াই। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে তারা মানে বলছে, অনেকেই বলছে কিন্তু আসলে পেটের দায়। কেন আসলে তারা বের হয়েছে? আপনারা কেন রাস্তায় বের হয়েছেন? আপনাদের তো নিষেধ করা হয়েছে, কেন গাড়ি নিয়ে রাস্তায়? আমরা মনে করেন যে সরকার থেকে কোনো কিছু পাইতেছি না, এখন আমরা অনাহারে কিভাবে থাকি, যার কারণে পেটের দায় বাড়াইতেই হয়। জীবনে তো ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি থাকলেও এখন পেটে তো আর এটা বুঝবে না, আমাদের তো গাড়ি চালাইতেই হয় সব। অনেক ধন্যবাদ। আপনাদের পুলিশ এইখানে আসলে যারা পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু কেউ কিছু বলছে না। যেখানে আসলে যে মানুষ আপনারা দেখছেন, যে ক্যামেরায় আপনারা দেখছেন যে কি পরিমাণ মানুষগুলি এখানে ভিড় করছে এবং এই যে মানুষগুলি আসে, অটোগুলো কিন্তু সবই খালি এবং পাশাপাশি আপনারা দেখছেন যে এই লোকগুলি আসলে বের হয়েছে। কেন বের হয়েছে? জীবনের তাগিদে আসলে বের হয়েছে। আমি একটু কথা বলতে চাই যারা এখানে রয়েছে, লোকজন রয়েছে, তারা আসলে কি বলছে, কি ভাবছে। আপনাদের এই চিত্রটি আপনারা দেখছেন যে এখানে প্রচুর লোকজন রয়েছে। কেন আপনারা বের হয়েছেন এখানে? আসলে আমরা মূলত বাড়াইছি, আমি 3 দিন থেকে বাড়াই না, আজকে বাড়াইলাম যে আসলে। অনেক ধন্যবাদ। তারা কিন্তু আসলে যে আইন সেটা কিন্তু আসলে মানছে না, যার ফলে আসলে এই মহামারী আকারে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষের ক্ষতি হচ্ছে, যার ফলে এই এলাকার যে লোকজন রয়েছে তারা কিন্তু আসলে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার কাঠগড়ার বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে।
নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন আশুলিয়া থেকে। রোগীদের ভুল তথ্য শুধু নয়, বরং কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আন্তরিকতার অভাবে রাজধানীতে বেশ কয়েকটি হাসপাতাল লকডাউন করা হয়েছে বলে মনে করেন আইইডিসিআর এর উপদেষ্টা মোশতাক হোসেন। তার মতে, হাসপাতাল কর্তৃপক্ষ গাইডলাইন অনুসরণ না করাতে রোগীরা যেমন হেনস্থার শিকার হচ্ছেন, তেমনি স্বাস্থ্যকর্মীরাও হচ্ছেন আক্রান্ত। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা উপসর্গের তথ্য গোপন করা যাবে না। তথ্য গোপন করা হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। প্রাণঘাতী ভাইরাস করোনা ছবল হানার পর রাজধানীসহ সারা দেশে লকডাউন হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল ও হাসপাতালের বিভিন্ন ইউনিট। বলা হচ্ছে, রোগীদের করোনা উপসর্গ থাকা সত্ত্বেও তারা তথ্য গোপন করার কারণে আক্রান্ত হয়েছেন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে করোনা সামাজিক সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয় হাসপাতালগুলো। ফলে সংকটকালে সংকুচিত হয়ে আসছে চিকিৎসা সেবার পরিধি। রোগীদের মিথ্যে বলা বা তথ্য গোপনের অভিযোগ মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের দাবি, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীকে এইভাবে ঢালাওভাবে দোষারোপ করার বিষয় নয়। যদি সেই পরিবেশ থাকে যে তিনি যদি তথ্যটা দেন তাহলে তার চিকিৎসা হবে, তাকে তাড়িয়ে দেওয়া হবে না, তাহলে কিন্তু রোগী অবশ্যই তার রোগের বিষয়ে চিকিৎসকের কাছে। বিশেষজ্ঞদের দাবি, করোনা সংক্রমণের এ সময়ে হাসপাতালগুলোতে রোগীদের বাছাই করার জন্য বিশেষ কক্ষ স্থাপন করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য গাইডলাইন করা হয়েছে। সেটা কাগজে কলমে হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। একটা ট্রায়াজিং রুম থাকা দরকার। যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই তার নমুনাটা নিয়ে সেই টেস্টিং সেন্টারে পাঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই টেস্টের ফলাফল না আসবে, সেই হাসপাতালের সেই ট্রায়াজিং আইসোলেশন রুমে সেই রোগী থাকবে, তাকে বের করে দেওয়া যাবে না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষগুলো সবাই এই বিষয়ে আন্তরিক সেটা বাস্তবায়ন করছেন না। এই জন্য একদিকে যেমন রোগীদের হেনস্থা হচ্ছে, অন্যদিকে যারা চিকিৎসা দিচ্ছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। নিজের স্বার্থের জন্য হলো রোগীরা যাতে তথ্য গোপন না করে সেই পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটা যে কারো হতে পারে, এখানে অপরাধ বোধ হওয়ার কোনো কারণ নেই, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। এবং অবশ্যই এটা জানালে বলতে তার জন্য ভালো, তার পরিবারের জন্য ভালো। সম্পূর্ণ তথ্য যদি গোপন করে তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, তাদেরকে জরিমানা করা হবে। সংকটকালে হাসপাতালগুলো যাতে গাইডলাইন মেনে চিকিৎসা সেবা দেয় সেই নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। নির্ধারিত সময়ের আগেই দৃশ্যমান হতে শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতাল। চিকিৎসক ও নার্স চেম্বারের কাজ প্রায় শেষের দিকে। রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে সারিবদ্ধ বেড। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। দ্রুতগতিতে প্রস্তুত করা হচ্ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালটি। আগামী 25 এপ্রিলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতালটি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে দিনরাত এক করে এগিয়ে চলেছে এখানকার কাজ। আইসিসিবির এক্সপো টেন্ট সেন্টার প্রাঙ্গণে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চিকিৎসক ও নার্স চেম্বারগুলো। সংযোগ দেওয়া হচ্ছে বৈদ্যুতিক লাইন। রবিবার সকালে নির্মাণ কাজের তদারকি করতে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকৌশলী আশা প্রকাশ করে বলেন, 12 এপ্রিল কাজ শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের নির্মাণ কাজের সময়সীমা 15 দিন থাকলেও এর আগেই তা স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। মাননীয় প্রধান প্রকৌশলীর সার্বক্ষণিক নেতৃত্বে আমরা আশা করি, যদি প্রকৃতি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা আশাবাদী যে আমরা 25 তারিখের মধ্যে আমরা আমাদের টার্গেট অর্জন করতে সমর্থ হব। অবকাঠামোগত কাজ আমাদের শুধু প্লেসমেন্ট করতে বাকি। আমাদের 2-3টা হল রুমে অলরেডি আমরা বেড প্লেস করে ফেলেছি। এছাড়া আইসিসিবির মূল ভবনগুলোর ভেতরে সারিবদ্ধভাবে আক্রান্ত রোগীদের জন্য সাজানো হচ্ছে বেড। পুরো হাসপাতালে আইসোলেশন বেড হবে 2013টি। ট্রেড সেন্টারে প্রতি ক্লাস্টারে 248টি করে মোট 6টি ক্লাস্টারে 1488টি বেড বসবে। আর 4 নম্বর হলে রাখা হবে 71 বেডের আইসিইউ ইউনিট। করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসা দিতে সরকারকে 5000 শয্যার একটি সমন্বিত অস্থায়ী হাসপাতাল তৈরির প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পরে সরকার প্রধানের সম্মতি সাপেক্ষে এর বাস্তবায়ন এখন চলমান। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে প্রায় বন্ধ হয়ে গেছে সব ধরনের উৎপাদন। একমাত্র কৃষি উৎপাদনেই
আশা টিকিয়ে রেখেছে দেশের। তবে সেই কৃষিতেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বোরো ধানের মৌসুমেও যথাসময়ে ধান তোলা নিয়ে ঘোর কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, ধান কাটতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। প্রভাবে সংকটে পুরো বিশ্ব। সামনের দিনগুলোয় তীব্র হতে পারে খাদ্য সংকট। এই অবস্থায় পৃথিবীর প্রায় সব দেশ নিজেদের খাদ্য মজুদের দিকে গুরুত্ব দিচ্ছে। কমে গেছে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য রপ্তানিও। সরকারি হিসেবে বাংলাদেশে প্রায় 1 বছরের চাল মজুদ থাকার কথা বলা হলেও পরিস্থিতি বিবেচনায় তা কতদিন চলবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এজন্য বর্তমানে জমিতে থাকা বোরো ধানকে অন্যতম ভরসার জায়গা হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি ঢল বা আগাম বন্যা আসার আগেই ধান সংগ্রহের কথা বলছেন তারা। বোরোর কারণেই কিন্তু আজকে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সম্ভব হয়েছে এবং আমরা দেখছি যে গত 10 বছর যাবৎ আমরা উপর্যুপরি বোরোতে বাম্পার ফলন দিয়ে আসছি। স্বাভাবিক সময়ে আমাদের বোরোতে শ্রমিক সংকট থাকে, তার মধ্যে করোনা ভাইরাসের মহামারীর কারণে সংকটটি আরও প্রকট হয়েছে। হাওড়াঞ্চলে এবার সংকট কিছুটা ভিন্ন। করোনার প্রভাবে প্রতি বছরের মতো উত্তরাঞ্চল সহ অন্যান্য জেলা থেকে শ্রমিক আসতে পারছেন না, ফলে যথাসময়ে ধান কাটতে পারবে না বলে শঙ্কিত কৃষকরা। অন্যদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোয় শ্রমজীবী মানুষ বসে আছে, নেই কাজের সুযোগ। ধান কাটা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কি করে খামো? ধান কাটার গেলে 10,000 টাকা এলে খুব সুখে সংসার করতে হয়। কৃষকরা, শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই ফসলগুলো কাটবেন। বিশেষজ্ঞরা বলছেন, হাতে সময় কম, তাই এখনই এ বিষয়ে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে যে মোটামুটি 34 মিলিয়ন মেট্রিক টনের মতো চাল উৎপাদন হয় প্রতি বছর, তার 61 ভাগই কিন্তু হচ্ছে বোরো ধান। যারা ধান কাটবে বিশেষ ব্যবস্থায় তাদেরকে ধান কাটার ব্যবস্থা নিতে হবে এবং পরিকল্পনা করতে হবে। কতখানি দূরত্বে কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা ফসল কাটবেন সেই নীতিমালা করা যেতে পারে। এছাড়া মাঠ থেকে ধান তোলার পরও যেন কৃষক ন্যায্য মূল্য পায়, সেই দিকে সরকারকে নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে সিরাজগঞ্জের তাঁতিরা। 1 মাসেরও বেশি সময় কাজ না থাকায় চরম কষ্টে দিন পার করছেন তাঁত শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। চাকাকে সচল করে রাখে যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প কিন্তু করোনার প্রভাবের কারণে বন্ধ রয়েছে এবং এই তাঁত শিল্পের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 5 লক্ষাধিক যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে সম্পূর্ণভাবে বেকার জীবনযাপন করছে এবং এই তাঁত কারখানা ঈদের আগে বন্ধ থাকার কারণে তাঁতিরা কিন্তু বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের তাঁত শিল্পক্ষেত্র বেলকুচিতে। সেই বেলকুচির যে তাঁত একজন তাঁত মালিক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো যে আসলে এই যে এই তাপ বন্ধ রয়েছে করোনার প্রভাবে আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মনে করছে? মূলত আমাদের এই ঈদের সামনে ঈদের সিজনটা এইটাই আমাদের বেশি। সারা বছর যা প্রোডাকশন করি মূলত এই টাইমটাই আমরা সেল দিই এবং বাকি কাজ যা দেই এই টাইমে আমাদের কালেকশন হয়। আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে এসে এই কারবারটা চালাই। আমাদের এর সাথে শ্রমিকদেরও সম্পর্ক আছে অনেক, প্রায় একটা তাদের সাথে 5টা করে ফ্যামিলি যুক্ত। আমরা এখন সব বন্ধ করে আসি প্রায় 3 সপ্তাহ যাব। 3 সপ্তাহের মধ্যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং কি কাঁচামালগুলা যেগুলো আমাদের মূল পুঁজি এটাও আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সব এগুলাতে আমরা খুবই একদম পথে বসে যাওয়ার মতো অবস্থা। আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করব এইটাই যে আমাদের যেন এই তাঁত শিল্পটা রক্ষা করার জন্য সে যেন একটা ভালো একটা পদক্ষেপ নেয়। আমরা জানি এই ঋণটা যেটাই উনি অনুদান যেটাই দেন এটা যেন আমরা পাই, সেই ব্যবস্থা যেন তিনি করে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন। আমি কথা বলবো যে এই যে তাঁত শ্রমিক রয়েছে তাদের পাশে কিন্তু এখনো যে সরকারি যে ত্রাণ সে অপ্রতুল রয়েছে, কিন্তু এখানকার যে তাঁতের যারা জড়িত যুব সমাজ তারা কিন্তু আসলে এই তাঁতিদের জন্য কিছু একটা করার চেষ্টা করছে। আমি একটু কথা বলবো সেই যে তার সাথে যে আসলে আপনারা এই তাঁত শ্রমিকদের বা নিম্ন আয়ের মানুষদের কিভাবে সহযোগিতা করছেন? আমরা আসলে তামাই ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আমরা যুব সমাজ এই তাঁত শ্রমিক যারা আছে প্রায় 4-5 হাজার যে ফ্যামিলি আছে, আমরা তাদের মাধ্যমে একটা খাবারের সংস্থান করার একটা চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গার থেকে আমাদের যুব সমাজের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করে আমরা বিভিন্নভাবে কালেকশন করে আমরা মোটামুটি আপাতত 1500 ফ্যামিলিকে আমরা পৌঁছে দিচ্ছি এবং আমাদের সামনে আরও চিন্তাভাবনা আছে। আমরা এই কার্যক্রম চালিয়ে যাব এবং এই জন্য আমরা চাচ্ছি যে সরকারের কাছে আমাদের বিনীত আহ্বান সে যেন আমাদের
এই কার্যক্রমে সহযোগিতা করে। সরকার যেন আমাদের এই তাঁত শিল্পকে রক্ষা করার জন্য এগিয়ে আসে এবং আমাদের সবাই যেন বেঁচে খেতে পারি, আমরা এই আহ্বানে সরকারের কাছে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে এই যে সিরাজগঞ্জের যে অর্থনৈতিক চাকা তাঁত শিল্প, এই তাঁত শিল্প কিন্তু আসলে এক পর্যায়ে কিন্তু ধ্বংসের মুখে পড়েছে। সরকারি প্রণোদনা ছাড়া কিন্তু এই তাঁত শিল্প আবার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তো এই জন্য কিন্তু এই তাঁত মালিক এবং শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু একদিকে যেমন প্রণোদনা, অন্যদিকে তেমনি কিন্তু যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের যেন এই ঈদের আগে খাদ্য ব্যবস্থা করে দিতে পারে, এটাই কিন্তু তাদের দাবি। এছাড়াও যে এই যে তাঁত শিল্পের সাথে যে কাপড় উৎপাদন হয়, সেই কাপড় যে দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তাদের লেবেল লাগিয়ে যে বিক্রি করে বড় বড় কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু এই যে শ্রমিক বা মালিক তাদের পিছনে এই মহামারীর সময় নেই। তাদের কাছেও কিন্তু এই মালিক শ্রমিকদের দাবি তারাও যেন এই সংকট বা এই মহামারীর সময় তাদেরকে খাদ্য বা যে কোনো উপায়ে সহযোগিতা প্রদান করে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ তাঁতপল্লী থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। দেশে করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। করোনা ভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়েছেন খুলনার 5,000 প্রান্তিক পোল্ট্রি খামারি। বাজারে প্রতিনিয়ত বাড়ছে মুরগির খাদ্য, ঔষধ ও পরিবহন ব্যয়। বিপরীতে পাল্লা দিয়ে কমছে খামারে উৎপাদিত ডিম মাংসের দাম। এছাড়াও পোল্ট্রির মুরগি ও ডিমের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন গুজবের কারণেও ডিম মাংসের বিক্রি কমেছে বলছেন খামারিরা। তাই পোল্ট্রি শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোল্ট্রি খাত। করোনা ভাইরাসের কারণে ডিম মাংসের ন্যায্য মূল্য না পেয়ে বর্তমানে এখানকার 5,000 খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খামারিরা বলছেন, প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 90 থেকে 92 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 75 টাকায়। ডিমের উৎপাদন ব্যয় 5 থেকে 6 টাকা হলেও বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। অথচ প্রতিনিয়তই বাড়ছে মুরগির খাদ্য, ঔষধ ও পরিবহন ব্যয়। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই ধস নামবে এই শিল্পে। ওষুধপত্র এগুলা যে পরিমাণ খাবারের দাম, তারপরেও এই যে বিক্রি পর্যায়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা ডিম উৎপাদনে আপনার 5 টাকা 20 পয়সা খরচ হয়, এখন সেটা মনে করেন 3 টাকা 3.5 টাকা করে ডিম তাও দেওয়া যাচ্ছে না, নিচ্ছে না কেউ। পশু পাখির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর গুজব ও বিভিন্ন জেলায় লকডাউনে পণ্য পরিবহন বন্ধ থাকায় মূলত পোল্ট্রি শিল্পে ধস নেমেছে বলে জানালেন মালিক সমিতির এই নেতা। হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট লকডাউনের কারণে পরিবহন যাতায়াতের বিঘ্ন ঘটায় আমাদের এই শিল্পে চরম আকারে ধস নেমেছে। এদিকে ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনার দাবি জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যে ভর্তুকি দিতে হবে, পোলট্রি ফিডে ভর্তুকি, কিছু কিছু পোলট্রি ফিডের পোলট্রি মেডিসিনের আগাম কর দিতে হয়, এই করটা মওকুফ করতে হবে। পোল্ট্রি শিল্পের করোনার দীর্ঘমেয়াদী ক্ষতি মোকাবেলায় সরকারিভাবে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। বাকি খবরে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এসে ভুল তথ্যের ছড়াছড়ি। মন্ত্রণালয়ের চরম সমন্বয়হীনতার সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনার থাবায় কাঁদছে ইউরোপ আমেরিকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে আরও 7 বাংলাদেশির মৃত্যু। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আন্তরিকতার অভাবেই রাজধানীতে লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল, গাইডলাইন মানার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, 8 গ্রাম লকডাউন বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন। এবং করোনার প্রভাবে কৃষিতে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। বোরো ধান তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এবারে অন্য প্রসঙ্গ।
ঘুষ লেনদেন, চোরাই গাড়ি বা মোবাইল চক্রের সমন্বয় ও অসহায়কে হেনস্থা করার আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর বাড্ডা থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড দেখারও যেন কেউই নেই। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। রাজধানীর বাড্ডা থানা রাত গভীর হওয়ার সাথে সাথে বাহিরে জড়ো হতে থাকে আটককৃতদের স্বজন ও এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। বেড়ে যায় থানার তদবির বাণিজ্য। এই সিন্ডিকেটের কাজ আটককৃতদের সাথে স্বজনদের দেখা করিয়ে দেয়া সহ ভেতরে খাবার পাঠানো, যেখানে পুলিশ সদস্যদের দিতে হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। থানার বাইরে অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, ভেতরে চোরাই গাড়ির মামলা নিষ্পত্তির করা হচ্ছে ওসির হস্তক্ষেপে। মামলা করতে আসছিল তাই মিটিয়ে দিতে সমাধান করবে। হয়ে গেছে পরে শেষের দিকে স্বামীর হাতে নির্যাতনের শিকার এই কিশোরীর দীর্ঘ অপেক্ষা ও আকুতি বলে দেয় আইনি সহযোগিতার পুরো উল্টো পথে বাড্ডা থানার কর্মকাণ্ড। জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না নিয়মে বলা হলেও সাধারণ ডায়েরি বা মামলায় ভুক্তভোগীদের গুনতে হয় 100 থেকে 1000 টাকা। মোবাইল চুরির বিচার করা সহ প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তরের কাজেও দেখা যায় বাড্ডা থানার পুলিশ সদস্যদের। এ কাজের বিনিময়ে দেখা যায় টাকা লেনদেনের দৃশ্য। দুই পক্ষের কথাতেও তা স্পষ্ট। এদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় থানা এলাকার নানা অনিয়ম, যেখানে 8টি খুনের মধ্যে 3টি হত্যাকাণ্ড রুজু করা হয়। বাড্ডা এলাকায় জুয়া বোর্ড, মাদক বাণিজ্য চলাসহ নানা অনিয়মের বিষয় প্রতিবেদনে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে এক বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়। রমরমা তদবির আর সিন্ডিকেট বাণিজ্যে চলা বাড্ডা থানার এসব কর্মকাণ্ড যেখানে ছবিতেই ফুটে উঠেছে, সেখানে বলার অবকাশ রাখে না কতটা অনিয়মে চলছে বাড্ডা থানা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। রাজশাহীতে মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহের ত্রুটির কারণে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আছে উপজেলা থেকে নমুনা আনার যানবাহনের সংকট। তবে সিভিল সার্জন বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে প্রতিদিন 94টি করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা আছে। 5টি নমুনা নিয়ে চালু হওয়া বিভাগীয় এই ল্যাবে বর্তমানে প্রতিদিন 100-এরও বেশি নমুনা আসছে। তবে বেশ কিছু নমুনার প্যাকেটের গায়ে যে আইডি উল্লেখ থাকছে, ভেতরে থাকা নমুনার পাত্রের গায়ে একই আইডি থাকছে না। রাজশাহীতে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা করোনার নমুনা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এতে করে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষা করতে পারছে না রাজশাহী মেডিকেল কলেজ। মাঠ লেভেলে কাজ করছে, ওরা হয়তো ঠিক মতন বুঝতে পারে না যে হ্যাঁ কতটুকু কি লিখতে হবে, নাম, বয়স আর হচ্ছে ঠিকানা। গত 1 এপ্রিল পরীক্ষা শুরুর পর শনিবার পর্যন্ত ল্যাবে রাজশাহী বিভাগের 8 জেলার 1212 জনের নমুনা এসেছে, যার মধ্যে 828 জনের নমুনা পরীক্ষা করে ফলাফল IEDCR-এ পাঠানো হয়েছে। সংগ্রহ করা নমুনা কয়েক দফা মনিটরিং করার পর তা ল্যাবে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন। একজন যদি নমুনা স্বাক্ষর করে তাহলে আরেকটা দেখবে যে হ্যাঁ নমুনাটা ঠিক মতন লেবেলিং হয়েছে কিনা, নমুনার কপি পাঠানো হয়েছে কিনা, প্রত্যেকটা নাম ঠিক আছে কিনা, এবং যেখানে পাঠাচ্ছি সেখানে পাঠানোর কোন উপজেলা থেকে পাঠাচ্ছি সেটাও আছে। বিভাগের 8 জেলা থেকে নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজে পৌঁছে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে জেলার বেশ কয়েকটি উপজেলার দূরত্ব সদর থেকে বেশি হওয়ায় নমুনার ল্যাবে নিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। এ সমস্যার সমাধানে রাজশাহী জেলার জন্য আলাদা যানবাহন দিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। সম্মানজনক একটা সুবিধাজনক একটা ট্রান্সপোর্ট আমি পাই, বা নওগাঁ থেকে আসার পথে হয়তো বাগমারার শ্যাম্পুটা নিয়ে আসলো, হয়তো ইয়াতে থেকে নাটোর বা পাবনা থেকে শ্যাম্পুটা আসার সময় বাঘা হয়ে আসলো, চারঘাট হয়ে আসলো বা পুঠি হয়ে আসলো, তাহলে এই শ্যাম্পুটা যেন আমার কালেকশনে যেন সুবিধা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। সেই সঙ্গে খুব দ্রুতই চালু হতে যাচ্ছে বগুড়ায় স্থাপন করা পিসিআর ল্যাব। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।
চট্টগ্রামের আরও 3টি হোটেলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাখা হবে। এর মধ্যে হোটেল ইমাম নামের একটি হোটেল সহ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত এবং লোক প্রশাসনের হলে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। তবে হোটেল কর্তৃপক্ষ চান প্রণোদনা এবং সুরক্ষা সামগ্রী। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের 7 দিন চিকিৎসা সেবা শেষে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্তের ঝুঁকি থাকায় তাদেরকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। পর্যটন হোটেলে আমাদের কিছু স্বেচ্ছাসেবক থাকতেছে, প্রয়োজন হলে ওখানে আমাদের চিকিৎসকরাও সামনে ওখানে আশা করি তাদেরও থাকার ব্যবস্থা হবে। এর পাশাপাশি আমি একটু আগেই বলছি, বর্তমানে হোটেল আল ইমামে আমার ডাক্তাররা থাকতেছেন। স্টেশন রোডে যে 3টা হোটেল নির্ধারণ করা হয়েছে, এর আগে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর 17 জনের প্রথম একটি টিমকে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাখা হয়েছে। পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল সৈকতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া জেনারেল হাসপাতালের 17 জনকেও রাখা হয়েছে হোটেল আল ইমামে। তবে পর্যটন কর্পোরেশন সহ হোটেল কর্তৃপক্ষ বলছেন, করোনা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হোটেলে অবস্থান করলেও হোটেল রুম বয় সহ সহযোগিতাকারীদের এখনও দেওয়া হয়নি কোনো সুরক্ষিত পোশাক সহ প্রশিক্ষণ। স্থানীয় কর্তৃপক্ষ যদি আমাদেরকে, যারা আমরা এখানে অবস্থান করতেছি, আমাদের সুরক্ষার জন্য যেন সেই ধরনের প্রশিক্ষণ এবং আমাদের যে সুরক্ষার সামগ্রী আমাদেরকে সরবরাহ করে। আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার, এগুলো আমাদের হাতে এই মধ্যে নেই। তা আমরা আশা করি প্রশাসনকে আমরা জানিয়েছি। বিভিন্ন সেক্টরে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হলেও এখনও আবাসিক হোটেল সেক্টরে দেওয়া হয়নি কোনো প্রণোদনা। এ পরিস্থিতিতে প্রণোদনা চান এ খাত সংশ্লিষ্টরা। বিভিন্ন সেক্টরে সরকার কর্তৃক যে প্রণোদনা দিচ্ছে, আমরা চাই আমাদের আবাসিক হোটেল শ্রমিকদের জন্য সেই প্রণোদনা আমরা আশা করছি। আমাদেরকে যেখানে রিগুলেশন করা যায়, তাহলে আমাদের প্রতি আরও সরকার একটা দৃষ্টি দিবেন, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং প্রণোদনা দ্বারা অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করা হয়। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ দুটি হাসপাতালে রয়েছে 34 জন রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মোহাম্মদ এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে হতদরিদ্রদের 7 মেট্রিক টন জিআরের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কাউন্সিলররা। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেলাল রিজভির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য মাদারীপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে কালকিনি পৌরসভার হতদরিদ্রদের জন্য 4 কিস্তিতে 7 মেট্রিক টন জিআর চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। সেই চাল ও নগদ অর্থ কাউন্সিলরদের না জানিয়ে মেয়র উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন 8 জন কাউন্সিলর। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র কোনো সভা না করে এই চাল উত্তোলন করেছেন। কোথায় তা বিতরণ করেছেন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরকারের ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। খাদ্য অফিস থেকে জেনেছি যে পৌরসভায় আমাদের জিআরের চাল উত্তোলন করে নিয়ে এসেছে, কিন্তু আমরা পৌরসভার যারা নির্বাচিত কাউন্সিলরগণ আছি, আমরা আদৌ পর্যন্ত অবগত নেই যে পৌরসভার এই জিআরের চাল কোথায় গেল। আমাদের জন্য চাল দিছে এই চারিবারে এনায়েত মেয়র এই চাউল উঠাইছে, আজ অবধি আমার ওয়ার্ডে একটা চাউলও দেওয়া হয় নাই। ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবি, করোনার কারণে কর্মহীন থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করলেও পাননি কোনো সরকারি সহায়তা। পৌরসভা থেকে আমরা এখন পর্যন্ত কোনো অনুদান আমরা পাচ্ছি না। চেয়ারম্যান আমাদের কোনো অনুদানে এখন পর্যন্ত দেয়নি। মেয়র বা জাগো কাছে দিছে, আমরা তো ওইসব জিনিস জানি না। যদি কোনো কমিশনার পায় নাই, আমাকে দিতেও পারে নাই। কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গরিবদের চাল আত্মসাতের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়ে আমি ইউনোকে বলেছি সমন্বয় করার জন্য, যাতে পৌরসভার যারা কাউন্সিলরবৃন্দ আছেন তারাও যাতে এই ত্রাণ সহায়তাটা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে পারে, তারা সম্পৃক্ত হতে পারে, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য। এছাড়া স্থানীয় সরকার অধিদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় এক বন্দুকধারীর হামলায় অন্তত
13 জন নিহত হয়েছে। রোববার কানাডার প্রত্যন্ত অঞ্চল নোভা স্কটিয়াতে পুলিশের বেশে এক ব্যক্তি এই হামলা চালায়। পরে প্রায় 12 ঘন্টা ধাওয়া করার পর পুলিশ তার গাড়ি আটকাতে পারে। তবে সে সময় 51 বছর বয়সী গ্যাব্রিয়েল ওর্টম্যান নামের ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে হেইডি স্টেভসন নামে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলাকারী নিজেও পুলিশের পোশাকে পরা ছিলেন এবং তার গাড়িটিও পুলিশের গাড়ির আদলে রং করা হয়েছিল। তবে হামলাকারী কেন পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিলেন সে বিষয়ে কোনো কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। এই ঘটনাকে নোভা স্কটিয়ার প্রিমিয়ার স্টেভেন ম্যাকলিন তাদের প্রদেশের ইতিহাসের সবচেয়ে বড় নির্বোধ সহিংসতা বলে ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন। গেল 30 বছরের মধ্যে কানাডায় এমন নৃশংস হামলার ঘটনা ঘটেনি। এবারে খেলার খবর। করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই এবার নিজের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। 2013 সালে শ্রীলঙ্কার গলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এক ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের নিলামে অংশ নেয়ার আহ্বান জানান এই টাইগার কিপার। ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এসে ভুল তথ্যের ছড়াছড়ি, মন্ত্রণালয়ে চরম সমন্বয়হীনতা, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনার থাবায় কাঁপছে ইউরোপ আমেরিকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, যুক্তরাষ্ট্রে আরও 7 বাংলাদেশের মৃত্যু। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আন্তরিকতার অভাবেই রাজধানীতে লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল, গাইডলাইন মানার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, 8 গ্রাম লকডাউন বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন। এবং করোনার প্রভাবে কৃষিতে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা, বোরো ধান তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।